যে রক্তের বিনিময়ে একটি স্বৈর শাসককে বাংলাদেশের মানুষ তাড়িয়েছিল বাংলাদেশ থেকে, যে মানুষের উত্তাল গণজোয়ারের ভয় পালিয়ে গিয়েছিল একটি ফ্যাসিবাদী শক্তি, ঠিক অনুরূপ একটি শক্তি আবার এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় চেপে বসেছে। মানুষ আবার জিম্মি হয়ে গেছে একটি দলের কাছে, একটি পরিবারের কাছে, একটি রাজনৈতিক কৌশলের কাছে। 1 জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করা ছাড়া আগের শাসকের সাথে এই শাসকের তেমন কি পার্থক্য আছে? এই ভারতের পক্ষ নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বারবার নির্বাচন করে জিগির তোলে এই ডক্টর ইউনূসকে সরিয়ে নির্বাচনের মাধ্যমে, এক ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে আজকে জনগণের অধিকার নিয়ে খেলছে। ভারত বাংলাদেশের উপর যেভাবে রাজনৈতিক সরকার থাকাকালে প্রভাব বিস্তার করতে পারে, ডক্টর ইউনূসের আমলে সেটা পারেনি। এই জুলাই সনদে এমন কিছু আছে যে জুলাই সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশের 18 কোটি জনগণের ক্ষমতায়ন হয়ে যায়। বলা হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা যেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। ন্যায় ও ইনসাফ কে চায়? এই দেশের জনগণ চায়। জনগণ আপনাদেরকে ট্যাক্স না দিয়ে শুধুমাত্র দলীয় লোকরা ট্যাক্স দেয়, আপনারা কোথায় যাবেন? আছে ক্ষমতা? আজকে যদি জামাত এনসিপি ঘোষণা দেয় যে এই সরকার শুধু নিজের দলের লোকদের ছাড়া আর কারো কথা ভাবছে না, জনগণের কথা চিন্তা করছে না, জনগণ যেন তাদেরকে ট্যাক্স না দেয়, কোথায় যাবেন আপনারা? আজকে যদি জামাতের ডাকে রেমিটেন্স বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে সরকার স্টপ হয়ে যাবে। প্রচুর মানুষ ফোন দিয়ে তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, তাদের আশঙ্কা ব্যক্ত করছেন, বলছেন ভাই তাহলে কি আসলে জুলাই আন্দোলন ব্যর্থ? জুলাই সনদ কি তাহলে বাস্তবায়ন হবে না? এই দেশটা কোনো সরকারের, কোনো একটি দলের, কোনো একটি পরিবারের, কোনো একটি গোষ্ঠীর নয়, এই দেশটা হোক সকল মানুষের। বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একটি গণ আন্দোলনে জীবন দিয়েছে, তারপরে এই দেশের মানুষ আশা করেছিল এই দেশের মানুষের ভাগ্যে ভালো কিছু জুটবে। বাংলাদেশের মানুষ সেদিন রক্ত দিতে দ্বিধা করেনি, কারণ তারা এই দেশটাকে ভালোবাসে। তারা এই দেশের জন্য নতুন কিছু চায়, এই দেশটাকে নতুনভাবে গড়তে চায়। এই দেশটা কোনো সরকারের, কোনো একটি দলের, কোনো একটি পরিবারের, কোনো একটি গোষ্ঠীর নয়, এই দেশটা হোক সকল মানুষের। এটাই ছিল তাদের চাহিদা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে মানুষের সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার আর কোনো রাস্তা এখন আমরা দেখছি না। যে রক্তের বিনিময়ে একটি স্বৈর শাসককে বাংলাদেশের মানুষ তাড়িয়েছিল বাংলাদেশ থেকে, যে মানুষের উত্তাল গণজোয়ারের ভয় পালিয়ে গিয়েছিল একটি ফ্যাসিবাদী শক্তি, ঠিক অনুরূপ একটি শক্তি আবার এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় চেপে বসেছে। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে সেই রাষ্ট্রশক্তিকেই আবার সে পূর্বের রাষ্ট্রশক্তির মতোই একটা বিভিন্ন শক্তি মদত যোগাচ্ছে। তাদের অযৌক্তিক দাবি, তাদের অন্যায় আচরণ, তাদের অঙ্গীকার পূরণ না করা, কথা দিয়ে কথা না রাখা, তাদের জুলুম, তাদের নিপীড়ন, তাদের স্বৈর শাসনতান্ত্রিক আচরণ, সবকিছুই তারা জাস্টিফাই করছে এবং বৈধতা দিচ্ছে। এমনকি ওপেনলি তারা বলছে এরকম একটু হয়, খুব ভালো শাসক আমাদের দরকার নেই, একটু খারাপ হলেই বা কি হয়? একটু খারাপ হলেই যদি হয়, তাহলে আগের শাসক কোন অংশে খারাপ ছিল? কোন দিক থেকে খারাপ ছিল? 1 জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করা ছাড়া আগের শাসকের সাথে এই শাসকের তেমন কি পার্থক্য আছে? সেই ডেথ টোল, সেই হত্যাকাণ্ডের ঘটনা যদি আমরা বলি, তাহলে বিএনপির আমল কিংবা এই ইন্টারিম আমলে বিএনপি যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় 300-র মতো মানুষকে হত্যা করেছে, এর সঙ্গে আগের সরকারের পার্থক্যটা কোথায়? তাহলে মানুষ কেন জীবন দিয়েছিল? আজ মানুষের কাছে এটাই প্রশ্ন। প্রচুর মানুষ ফোন দিয়ে তাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, তাদের আশঙ্কা ব্যক্ত করছেন, বলছেন ভাই তাহলে কি আসলে জুলাই আন্দোলন ব্যর্থ? জুলাই সনদ কি তাহলে বাস্তবায়ন হবে না? এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ নিতে হবে ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই ছাত্র জনতার সমস্ত ক্ষমতা তুলে দিয়েছিল, সমস্ত দায়িত্ব সকলে মিলে। সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি এতটা প্রভাবশালী, এতটা শক্তিশালী, এতটা জনপ্রিয় এবং আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন যে 2029 নয়, প্রয়োজনে আরো বেশি টার্ম যদি তিনি থাকতেন, এই দেশের মানুষ আপত্তি করত না। এই দেশের মানুষ আপত্তি করত না। এই দেশের সাধারণ মানুষ তাকে আরো দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চেয়েছিল। তাকে ক্ষমতায় দেখতে চায়নি শুধুমাত্র
ভারতপন্থী একটি গ্রুপ এবং ভারত বাংলাদেশের উপর যেভাবে রাজনৈতিক সরকার থাকাকালে প্রভাব বিস্তার করতে পারে, ডক্টর ইউনূসের আমলে সেটা পারেনি। তাই এই ভারতের পক্ষ নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বারবার নির্বাচন করে জিগির তোলে এই ডক্টর ইউনূসকে সরিয়ে নির্বাচনের মাধ্যমে এক ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে আজকে জনগণের অধিকার নিয়ে খেলছে। মানুষ আজ অসহায় হয়ে গেছে, মানুষ আবার জিম্মি হয়ে গেছে একটি দলের কাছে, একটি পরিবারের কাছে, একটি রাজনৈতিক কৌশলের কাছে। জাতীয় সংসদকে আবারও মিরাক্কেলের একটা এপিসোডের পর্ব বানিয়ে ফেলছে তারা। জাতীয় সংসদ যেন এখনো জাতীয় সংসদ নাই, সেটি ইন্ডিয়ান চ্যানেলে, বাংলা চ্যানেলে যে মিরাক্কেল আমরা দেখতাম হাসি তামাশার ব্যাপার, সে হাসি তামাশা চলছে। তারা সুন্দর সুটেড বুটেড হয়ে এসে খুব দাঁত কালানির মতো করে দাঁত কালানি দেখিয়ে তারা জাতির সর্বনাশের রাস্তা তৈরি করছেন। আজ পর্যন্ত এতগুলো সময় গেল, এতগুলো দিন গেল, এতগুলো ঘন্টা গেল, প্রথম প্রায়োরিটি যে ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা, সেই জুলাই সনদ বাস্তবায়নের এক ধাপ তারা এগিয়ে আসেননি, বরং এই জুলাই সনদ যাতে বাস্তবায়িত না হয় তার জন্য যত ধরনের বাকবিতণ্ডার প্রয়োজন, আইনি অপব্যাখ্যার প্রয়োজন, যত ধরনের রেটরিক মন্তব্য দরকার সব তারা করছেন। আবার ইতিমধ্যে কিছু দালাল তৈরি হয়েছে, তারা বলছে বিএনপির দাবিরও যৌক্তিকতা আছে, এনসিপির দাবিরও যৌক্তিকতা আছে, জামাতের দাবিরও যৌক্তিকতা আছে, অর্থাৎ গোলালুর মতো করে একটা আলোচনা শুরু করেছেন তারা। এত কিছুর তো দরকার নাই, যেখানে গণভোট হয়ে গেছে, মানুষ রায় দিয়ে দিয়েছে, মানুষ কি বুঝে রায় দিয়েছে সেইটা তো আপনার দরকার নাই বোঝার। মানুষ রায় দিয়েছে, গণভোট হয়ে গেছে, বাস আপনারা সেটার উপরে আমল করেন। ধরে নিলাম আপনি গণভোট মানলেন না, গণভোটের আগেও তো আপনি বলেছিলেন যে এই কাজগুলো আপনি করবেন, জুলাই সনদ মেনে চলবেন, স্বাক্ষর করেছেন, মানছেন না কেন? কেউ কেউ আবার তাত্ত্বিক বিশ্লেষণ করছেন যে না, বিএনপিও জুলাই সনদের পক্ষে, কিন্তু পদ্ধতিগত, আর যে কোনো পদ্ধতি করেন না, আপনি হাত তুলে নামাজ পড়েন, জোরে আমিন বলেন, যা করেন করেন, নামাজটা পড়েন, অজু না করতে পারেন না তায়াম্মুম করে নামাজ পড়েন, সমস্যা নাই তো। আপনি কিভাবে নামাজ পড়েন পড়েন, নামাজটা পড়েন, সময় মতো নামাজটা পড়তে হবে, আপনাকে সময় মতো জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে হবে। এক তাত্ত্বিক বিশ্লেষককে দেখলাম যে হ্যাঁ, আইন বানাতে হলে সংসদ লাগে, এটা করতে হলে সংসদ লাগে, ওইটা করতে হলে এটা লাগে, এরকম অনেক তাত্ত্বিক বিশ্লেষণ তারা করছেন। তো সংসদ কি নেই এখন? ডক্টর ইউনূসের সময় সংসদ ছিল না, তাই তিনি পারেননি, কিন্তু তিনি তো একটা পলিটিক্যাল কনসেনসাস তৈরি করে দিয়ে গেছেন, ঐক্যমত তৈরি করে দিয়ে গেছেন, সেই মতামতে সবাইকে সিগনেচার করিয়েছেন। এখানে সবাই যে স্বতঃস্ফূর্ত ভাবে শতভাগ সন্তুষ্ট হয়ে করবে তা তো করবে না, কারণ এখানে অনেকগুলো পক্ষ আছে। কেউ তার সুবিধাটা দেখে কিছু অসুবিধা মেনে নিবে, আরেকজন কিছু অসুবিধা ছাড় দিবে, তার কিছু সুবিধার দিক থাকবে। প্রত্যেকের আকাঙ্ক্ষা এখানে প্রতিফলন ঘটাতে চাইলে প্রত্যেকেরই কিছু আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সব মিলে সকলের আকাঙ্ক্ষাকে পূরণের জন্য যে জুলাই সনদ তৈরি করা হলো, সেটা তো সকলের ঐক্যমতের ভিত্তিতে তৈরি করা হয়েছে, অধিকাংশের ঐক্যমতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাহলে সেইটি কেন আজ তারা পূরণ করছে না? তারা সংসদে করুক, তারা যেভাবে পারে করুক, তারা তো এটা পূরণই করছে না। তাহলে আপনি কোন পদ্ধতির কথা যাচ্ছেন? আজকে সবকিছু অবৈধ হয়ে গেছে, শুধুমাত্র একটা নির্বাচন, যেই নির্বাচনে গণভোট হলো সেটাও গণভোট অবৈধ হয়ে গেছে, গণভোটের অধ্যাদেশ অবৈধ, আদেশ অবৈধ, এর কোনো ভিত্তি নেই, এর কোনো আইন নেই, কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নেই। কেন তাহলে আপনারা গণভোটের অফার করেছিলেন এবং গণভোট দেওয়ার জন্য আহ্বান করেছিলেন মানুষকে? এইসব খেলা কেন খেলতেছেন? খুব চালাক মনে করে নিজেকে। আপনাদের চেয়ে বড় চালাক কিন্তু শেখ হাসিনা ছিল, আপনার চেয়ে বড় ব্যাকআপ শেখ হাসিনার ছিল। আপনারা তখন চিৎকার চেঁচামেচি করে সংবিধান ছুঁড়ে ফেলবেন, সংবিধান ছুঁড়ে ফেলবেন, আপনাদের কথা। বেগম জিয়া বলেছেন সংবিধান ছুঁড়ে ফেলবেন। আজকে বিএনপি যে দালালি করে, নুরু পাঁচটা কুকুরের মতো আচরণ শুরু করেছে তার কথাবার্তা দিয়ে। নুরু আর রাশেদ এত পেইনফুল হয়ে গেছে এদের কথাবার্তা, কোনো মানুষের মধ্যে এদেরকে আর রাখা যাচ্ছে না। হুটহাট এমন মন্তব্য করে, মানে মানুষের গায়ে আগুন জ্বালানোর জন্য মন্তব্য করে। চাটারও তো একটা সীমা থাকে, একেবারে সীমাহীন চাটাচাটি শুরু করছে রাশেদ এবং নুরু। নিজেকে জুলাইয়ের পিতা দাবি করছে, অথচ জুলাই সনদ মানে পিতা, মানে যদি পিতাই হতো তার তোর সন্তানকে তুই মানুষ কর, তুই তোর সন্তানকে বলে দিচ্ছিস, তো কেমন পিতা তুই? কে তোরা না বলছে তুই পিতা নয়? তুই পিতা। জুলাই সনদের পিতা সবাই, জুলাই আন্দোলনের পিতা সবাই, সবাই এটার স্টেক হোল্ডার, সবাই এখানে অংশ নিয়েছে, সবাই এটার ক্রেডিট নিবে নে, কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন কর, যে পদ্ধতিতে পারিস বাস্তবায়ন কর। সংসদে তোদের 212 জন আছে, 212 জন মিলে বিরোধী দলকে বাদ দে, তোরাই কর। করবি না, কেন করবি না? কারণ এই জুলাই সনদে এমন কিছু আছে যে জুলাই সনদ বাস্তবায়িত হলে
বাংলাদেশের 18 কোটি জনগণের ক্ষমতায়ন হয়ে যায়। একটি সরকারের, একটি পরিবারের ক্ষমতা কমে যায়। শুধুমাত্র বিএনপির বা ওই পরিবারের ক্ষমতা হ্রাস পায় বলে তারা এটা করবে না। আবার তাদেরকে সাপোর্ট দিচ্ছে কিছু আবাল জনগণ। এই জনগণ যদি দলান্ধ না হয়ে মানুষ হতো, জনগণ হতো, তাহলে বুঝতো যে আসলে জুলাই সনদটা আসলে সকলের জন্য। সেখানে বলা হয়নি যে এনসিপি কে চাকরি দিতে হবে, জুলাই সনদে দাবি করা হয়নি যে জামাতকে চাকরি দিতে হবে, জামাতকে ক্ষমতায় বসাতে হবে, এনসিপি নাহিদ ইসলামকে ক্ষমতা, এরকম কোনো কথা নেই। বলা হচ্ছে যারা ক্ষমতায় আসবে তারা যেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। ন্যায় ও ইনসাফ কে চায়? এই দেশের জনগণ চায়। ন্যায় ও ইনসাফ কে চায় না? সরকার চায় না। যখন যে সরকার থাকে তার জন্যই ন্যায় ইনসাফ হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। কারণ সে ক্ষমতায় আসে অন্য একটি শক্তির মাধ্যমে, সেই শক্তি তাকে যেভাবে বলে সে সেভাবে ক্ষমতা চালায়। আমরা জুলাই সনদ নিয়ে আর কোনো বিতর্ক দেখতে চাই না। জুলাই সনদ এমন কিছু বিএনপি মানতে চায় না কোনগুলোর, একটু একটু করে বলি আপনাদেরকে। নাম্বার 1, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হোক, এইটা বিএনপি মানতে চায় না, অথচ আগে তারা মানতে চাইছে। এটা যদি করে তাহলে রাষ্ট্রপতির মানে প্রধানমন্ত্রীর যদিও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারাই নির্বাচন করছে, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু কমবে, এটা মানতে চায় না। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম রাখার পক্ষে তারা, যাতে সে স্বৈরাচার হতে পারে। অসীম ক্ষমতা যার হাতে থাকবে সে তো অবশ্যই স্বৈরাচার হবে। তার কথাতে যদি সবকিছু হয় তাহলে ওই একজন ব্যক্তি তো যে কোনো কিছু করতে পারবে। এরপরে একটা আলাদা নিয়োগ কমিটি হোক, এটা তারা চায় না। সাংবিধানিক পদগুলোতে যদি আলাদা নিয়োগ হয়, আলাদা নিয়োগ কমিটি হয় সাংবিধানিক পদে নিয়োগের জন্য, সেক্ষেত্রে সেখানে বিরোধী দলের প্রতিনিধি থাকবে, সরকারি দলের প্রতিনিধি থাকবে, একজন একজন করে। অর্থাৎ সেখানে সরকার তার ইচ্ছা মতো নিয়োগ দিতে পারবে না। তো যেই বিএনপি জামাত এতদিন একসঙ্গে ছিল, যেই বিএনপি জামাত এনসিপির লোকেরা গণ অভ্যুত্থান করলো, তারা একত্রে বসে যাদেরকে নিয়োগ দিবে নিঃসন্দেহে তারা জনগণের লোক হবে। আপত্তি কোথায়? তারা তো সবাই ফ্যাসিবাদ বিরোধী। তাহলে যারাই নিয়োগ পাক তারা তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল। তাহলে তারা কেন একত্রে নিয়োগ দিতে সমস্যা? কেন শুধুমাত্র বিএনপিকেই এই নিয়োগের ক্ষমতা দিতে হবে, বা সরকারকে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে হবে? যে বিরোধী দলকে নিয়ে, যে এনসিপি কে নিয়ে আপনারা গণ আন্দোলন করলেন, সেই গণ আন্দোলনের কোন একজন প্রতিনিধি, সেই জামাতের প্রতিনিধি যদি এই নিয়োগ কমিটিতে একজন থাকে, আপনাদের আপত্তি কোথায়? এটা কেন করতে পারবেন না? সবখানে শুধু নিজের দলীয় লোক ঢোকাবেন? তাহলে যদি জনগণ আপনাদেরকে ট্যাক্স না দিয়ে শুধুমাত্র দলীয় লোকরা ট্যাক্স দেয়, আপনারা কোথায় যাবেন? বাংলাদেশের এই রাষ্ট্রের ক্ষমতা আছে জোর করে ট্যাক্স আদায় করার? আছে ক্ষমতা? আজকে যদি জামাত এনসিপি ঘোষণা দেয় যে এই সরকার শুধু নিজের দলের লোকদের ছাড়া আর কারো কথা ভাবছে না, জনগণের কথা চিন্তা করছে না, জনগণ যেন তাদেরকে ট্যাক্স না দেয়, কোথায় যাবেন আপনারা? আজকে যদি জামাতের ডাকে রেমিটেন্স বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে সরকার স্টপ হয়ে যাবে। সবার কাছে স্পষ্ট, প্রবাসীদের সবচেয়ে বেশি ভোট পেয়েছে জামাত এনসিপি। প্রবাসীরা এই বাংলাদেশে থাকে না, এই সরকারের কাছে দায়বদ্ধ না, শুধু মায়ায় আবদ্ধ। তারা কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপর টর্চার করতে পারবেন না। রেমিটেন্স বন্ধ করে দিলে 2 মাসের মধ্যে সরকারের পতন হবে। নিজেদেরকে এত বড় চালাক ভাবতেছেন আপনারা, ভাবতেছেন যে ক্ষমতায় এসে গেছে আর আমাদেরকে কে কি করে। খুব হাসি হাসি মুখে কথা বলেন, মানে ভাবটা এরকম যে আমরা যা খুশি করবো, তোরা শুধু তাকে দেখবি, তোরা কথা বলতে যাবি, ঠিক ওই সময় মাইক বন্ধ হয়ে যাবে, বলবে না কথা। সংসদে কথা না বলে রাজপথে বলবে। এই রাজপথই তো সমাধান হয়েছে। সংসদে কি কোনো সমস্যার সমাধান হয়েছে আজ পর্যন্ত? যে ইউটিউবাররা বড় বড় পর্ব করে বলতেছেন সংসদই সব সমস্যার সমাধান হবে, একটা সমস্যার সমাধান দেখান যেটা সংসদে হয়েছে। 17 বছর সংসদ ছিল, হয়েছে রাজনৈতিক সমাধান? হয়নি। সমাধান হয়েছে রাজপথে। এই সংকটের সমাধান কেবলমাত্র রাজপথেই হবে, সংসদ দ্বারা হবে না, হতে দেবে না। সংসদ যাদের হাতে থাকে, সংসদ যারা পরিচালনা করে, তারা কখনো সমাধানের পথে যায় না। তারা শুধু তাদের কর্তৃত্বে ধরে রাখার চেষ্টাটা করে, কর্তৃত্বের মধ্যে ঘেরাটোতে আবদ্ধ থাকে। তারপর কি আছে? জুলাই সনদে আছে নিয়োগ আলাদা কমিটি গঠন হবে, সেইখান থেকে সাংবিধানিক পোস্টগুলোতে কে সবকিছু তো না, শুধুমাত্র যেমন নির্বাচন কমিশন, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে এই টাইপের গুরুত্বপূর্ণ পদগুলোতে যেন নিরপেক্ষ লোক নিয়োগ পায়, সেই ব্যবস্থা করা। দলীয় লোক পেলে, 5-8 লোক নিয়োগ পেলে সে দলান্ধ হয়ে যায়, সে শুধু দলের হয়ে কাজ করে, জনগণের হয়ে কাজ করতে পারে না, ভূমিকা রাখতে পারে না। আগে যেমন শুধুমাত্র যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, এক দলীয় লোক ঢুকেছে সবখানে, সাধারণ জনগণ বঞ্চিত হয়েছে, আবারও সেই
একদলীয় লোক ঢুকবে, বঞ্চিত হবে। আজকে আমার এক জায়গায় একটা ইন্টারভিউ ছিল, আমি যাইনি ইন্টারভিউ দিতে, একটা ইউনিভার্সিটি ইন্টারভিউ ছিল। কারণ আমি জানি যে এখানে হয় দলের সার্টিফাইড কর্মী হইতে হবে, হ্যালো নিয়ে যেতে হবে, না হলে মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে হবে, 40 থেকে 50 লক্ষ টাকা লাগবে। অথচ আমি এই অ্যাপ্লিকেশনটা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের আমলে, কারণ তখন একটা সুবাতাস তৈরি হয়েছিল, নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে নিয়োগের একটা ব্যবস্থা হয়েছিল, একটা স্বপ্ন তৈরি হয়েছিল। তাই খরচ করে পরিশ্রম করে সেই অ্যাপ্লাইটা করেছিলাম। কিন্তু এখন আমরা নিশ্চিত যেখানে টাকা ছাড়া, দলের প্রভাব ছাড়া নিয়োগ সম্ভব নয়। দলীয় প্রভাব কি খাটানো যেত না? যেত, কিন্তু সেটা করার মতো মানসিক ইচ্ছাই তৈরি হয়নি যে দুর্নীতি করে সুপারিশ করে চাকরিতে ঢুকব। কারণ আমরা এই দুর্নীতির বিরুদ্ধেই লড়াইটা করেছিলাম। আমরা চেয়েছি মানুষ তার যোগ্যতা দিয়ে যতটুকু পাওয়ার ততটুকু পাক, প্রত্যেকের যোগ্যতা আসে, সে তার যোগ্যতা মতো তার অবস্থায় ফিরে যাক, অবস্থানটা তৈরি করে নিক। দলের লোকেরা ঢুকবে, টাকা দিয়ে ঢুকবে, এই দুর্নীতি আর বন্ধ হলো না। কারণ ওই যে নিয়োগের সমস্ত দায়ভারটা, সমস্ত শক্তি এক সরকারের উপর চলে এসছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর আর কোনো ক্ষমতা নেই। এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের মানুষের জন্য ভয়াবহ বিপদ আছে, এবং মানুষ যখন এই ভয়াবহ বিপদ টের পাবে, সেই মানুষের বিপদ মানে কিন্তু সরকারের বিপদ। এই মানুষের বিপদ মানে সরকারের বিপদ। কারণ এই মানুষের কাছ থেকেই ট্যাক্স নিয়ে সরকারকে দেশ চালাইতে হয়। মানুষকে ভালো রাখতে না পারলে সরকার ভালো থাকতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গিয়ে এটা প্রমাণ করেছে যে মানুষকে জ্বালাতন করে, নিপীড়ন করে আসলে দেশ পরিচালনা করা যায় না। শুধু বহির্দেশের শক্তি দিয়ে বাংলাদেশ পরিচালনা করা যাবে না। জুলাই সনদে আরো কিছু কথা আছে, যেমন ধরেন আপনার একজন ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তো এটা কি হয়েছে? একটা দলে কি আর লোক নেই? এক তারেক রহমানকে কিংবা শেখ হাসিনাকে 20 বছর, 25 বছর, 30 বছর ক্ষমতা চালাইতে হবে? একটা দলে কি আর কোনো লোক তৈরি হবে না? কি সমস্যা এটা মেনে নিলে? আমেরিকা এই সিস্টেম আছে না? 10 বছরের বেশি তো ক্ষমতা একজন থাকে না, ওই দলের আরেকজন থাকে। অসুবিধা কোথায়? তুরস্কে আছে না? বহু দেশে আছে বিশ্বের। এটা না, অনন্তকাল ক্ষমতা লাগবে আমার, অনন্তকাল পাওয়ার লাগবে আমার। ওই পাওয়ার এক্সারসাইজ করার জন্য যা কিছু করা লাগে আমি করব। জুলাই সনদ এগুলো বন্ধ করতে চেয়েছে। জুলাই সনদ বলেছে সংসদে ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল থেকে। খুব অন্যায় করে ফেলছে জুলাই সনদ, এটা অবৈধ। তো আজকে যদি আপনারা সরকার আছেন, কালকে যদি আপনারা বিরোধী দল থাকেন, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির খুব সুন্দরভাবে সর্বশেষ বক্তব্যে 2 ঘন্টার মধ্যে তিনি 6 মিনিট সময় পেয়েছেন। সে 6 মিনিটের মধ্যে তিনি বলেছেন, এই চেয়ার আপনারা ট্রেজারিতে আছেন অসংখ্য লোক, অনেক লোক, আমরা বিরোধী দলে আছি, লোক সংখ্যা কম, কিন্তু এই চেয়ার কিন্তু চিরস্থায়ী না। যারা একসময় ওই চেয়ারে ছিলেন তারা ভারতে পালিয়ে গেছেন, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আবার এখানে যারা ছিলেন তারা ওইখানে বসেছেন, ট্রেজারি বেঞ্চে বসেছেন, যারা একসময় বিরোধী দলে ছিলেন। অতএব আজকে যারা বিরোধী দলে আছে তারাও কিন্তু ওই ট্রেজারি বেঞ্চে একদিন যাবে। সো আপনারা ভাবছেন আপনারা সরকারে থাকতে যা খুশি করে যাবেন, এই সংবিধানকে রেখে, এই জুলাই সনদকে অবজ্ঞা করে যদি আপনারা একটা টার্ম কোন রকম পার করতেও পারেন বা করেন, বা গণ আন্দোলনের মুখে আবার আপনারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হন, তাহলে সেই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে আপনাদের? সত্যি বলতে কি, আমরা চাই বিএনপি তার গর্তে পা দিক। এতদিন চাইতাম বিএনপির শুভবুদ্ধি হোক, জনগণকে সকলকে সাথে নিয়ে চলুক। কারণ বিএনপির মতো একটা শক্তি বাংলাদেশ থেকে বিলীন হওয়া ঠিক হবে না। আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে যাবে, যেতে হবে। বিএনপিও যদি বিলীন হয়ে যায় তাহলে বাংলাদেশের একটি বড় শক্তি নষ্ট হবে। কিন্তু বিএনপি এখন চাইছে বিলীন হয়ে যাক, কারণ যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ একই শক্তির কথা মতো চলছে, একই শক্তির পুনরুত্থান ঘটাচ্ছে, একই আচরণ করছে, একই স্বৈর শাসন উপহার দিচ্ছে। আগে যারা এতদিন সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে, এখন তারা আবার সংবিধানকে পবিত্র আমানত হিসেবে রক্ষার কথা বলছে। একই ব্যক্তি, এক আন্দালিব রহমান পার্থ বলেছে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এই সংবিধান বাকশাল কায়েম করেছে, এই সংবিধান মানুষ হত্যা করেছে, এই সংবিধান মানুষের জীবন হেফাজত করতে পারেনি। একই কথা নুরু বলেছে। এখন আবার তারা সংবিধানের পক্ষে খুব ডাকসাইটে ব্যারিস্টারি উকিলি বুদ্ধি তারা সেখানে উদ্গীরণ করছে। আপনারা এত বোঝেন, এটা বোঝেন না যে গণমানুষের রায় পাল্টানো যায় না। আপনারা 51% ভোট দিয়ে 68% মানুষকে অবজ্ঞা করার মতো দুঃসাহস দেখাচ্ছেন। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, দেশের মানুষের জন্য হবে, বিএনপি নামক দলটার জন্য হবে।
দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেন। যদি বিএনপি তার মতামত চেঞ্জ করে ভালো, আর যদি পরিবর্তন না করে এই সরকার পরিবর্তন হবেই হবে। কারণ জনগণ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এক চুল নড়বে না। জুলাই সনদ ছাড়া এই জনগণের কোনো অস্তিত্ব নেই। জুলাই সনদ ছাড়া এই রক্তপাতের কোনো মূল্য নেই। জুলাই সনদ হচ্ছে এই 18 কোটি জনগণের সনদ। 18 কোটি মানুষের মুক্তির সনদই হচ্ছে জুলাই সনদ, যেখানে সকলের অধিকার আকাঙ্ক্ষা বাস্তবায়নের রুটম্যাপ আছে। একদলীয় আর এই 72-এর সংবিধান, যে সংবিধান এখন সালাউদ্দিন আহমেদ আঁকড়ে ধরেছেন, এটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা, একটি পরিবার কেন্দ্রিক, একটি দল কেন্দ্রিক শাসন ব্যবস্থা, এবং স্বৈর শাসনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সংবিধান। তো স্বৈর শাসকের হাতিয়ারকে সাথে নিয়ে আপনারা জনগণকে যদি ডিল করতে যান, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণকে ডিল করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আগাম সতর্কবার্তা জানিয়ে এবং এদের পক্ষে যারা মতামত তৈরি করছেন, বয়ান তৈরি করছেন, তাদেরকেও বলি আবার আপনারা কাঁদবেন। পিআরের বিরুদ্ধে যারা বলেছিলেন তারাই আবার কান্নাকাটি করে ভিডিও বানাইছেন নিজেদের ভুল বুঝতে পেরে। যেই এনসিপি বলেছিল গণভোট একদিনে হোক, সেই এনসিপি এখন সবচেয়ে বেশি গলা ফাটাইতেছে। আজকেও যারা আবার বিএনপির পক্ষে বলতেছেন, হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি থাকুক, যাই থাকুক, বিএনপিও চায় জুলাই সনদ, কিন্তু আমরা দেখিনি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের মতো করে কোনো একটি পদক্ষেপ নিয়েছে। যে কোনো পদক্ষেপ, জামাত আমির শেষ পর্যন্ত, বিরোধী দলীয় প্রধান শেষ পর্যন্ত এমন অফারও করেছেন, ঠিক আছে আপনারা একটা কমিটি গঠন করেন, সেখানে সমান সংখ্যক লোক রাখেন। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা যে কোনো পদক্ষেপ নেন, আমরা আছি আপনাদের সাথে। এখনো আপনাদেরকে সুযোগ দিচ্ছে। ভাবছেন জামাতের লোকেরা, এনসিপির লোকেরা, বিরোধী প্ল্যাটফর্মের লোকেরা সংসদে গেছে, একটু আরামায়েশ করবে, আপনাদেরকে ধরবে না? ধরবে। সামনে একটা নির্বাচন আছে, ধৈর্য ধরবে, হ্যাঁ ধরবে, ধৈর্য ধরবে, আবার রাস্তায়ও নামবে। ওই রাস্তায় নামার আগ পর্যন্ত, নামার আগেই যেটা করার করেন। দেশকে নিয়ে আর খেলেন না, একটা মানুষের যেন জীবন না যায়, আর যেন কোনো রক্ত না ঝরে এই দেশের মানুষের, দয়া করে সেই ব্যবস্থা করেন। যতক্ষণ আপনার হাতে ক্ষমতা আছে, আপনি চাইলে স্টিয়ারিং ডাইনেও ঘোরাতে পারেন, বামেও ঘোরাতে পারেন। কোনটা করবেন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন। ভিনদেশীদের পরামর্শে কিংবা উস্কানিদাতাদের পরামর্শে নিজের স্টিয়ারিং নিজে ধ্বংস করবেন না, নিজের ক্ষমতা ধ্বংস করবেন না, নিজের অস্তিত্ব বিলীন করবেন না। মনে রাখবেন, বাংলাদেশ মানুষ বেঈমানকে কখনো ক্ষমা করে না। মির্জাফর আজও বাংলাদেশের মানুষের কাছে একটি গালি। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যদি আপনারা মানুষ হয়ে থাকেন, আপনাদের জবানের কোনো মূল্য থাকে, আপনাদের সিগনেচারের কোনো মূল্য থাকে, তাহলে যেভাবে পারেন এটা বাস্তবায়ন করেন, এবং হুবহু বাস্তবায়ন করতে হবে। নিজেদের সুবিধা অসুবিধাগুলো কেটে ছেটে করবেন, এইটার কোনো দরকার নেই, তাহলে করারই দরকার নেই। পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।